সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা সোনার তরী। এটি বহুল পঠিত ও আলোচিত কবিতার মাধ্যমে একটি গ্রামীণ দৃশ্যপথের নিটল বর্ণনা এতে উপস্থাপিত হয়েছে। কবিতার দৃশ্যকল্প মানুষকে চিরচেনা প্রকৃতিকেই স্মরণ করিয়ে দেয়, তবে এখানেই শেষ নয়। এখন দৃশ্যপটের অন্তরালেও গভীর অর্থ নিহিত রয়েছে। তাই সোনার তরী কবিতার ব্যাখ্যা এক একজন এক একভাবে উপস্থাপন করেছেন। এ পর্যন্ত অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু কোনোটাতেই ফেলে দেওয়া যায় না, আবার এককভাবে কোনোটাই গ্রহণ করা যায় না। কবিতার দৃশ্যকল্প এরকম: আকাশ মেঘ গর্জন করছে, চারদিকে বর্ষার পানি থই থই করছে, সঙ্গে খরস্রোতা বয়ে চলেছে। জমির ধান কেটে একটি ছোট ক্ষেতে কৃষক একা বসে আছেন, পার হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। ধান কাটতে কাটতে নদীর জল বেড়ে গেছে, ক্ষেতের চারদিকে নদীর বাঁকা জল খেলা করছে। ওদিকে অপারের দিকে তাকিয়ে কৃষক দেখলেন এই সকালেই মেঘ ছেয়ে গেছে, ওপারের গাছগুলো ঢাকা পড়েছে মেঘের আড়ালে, এমনকি তার গ্রাম পর্যন্ত দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কেউ একজন গান গেয়ে নৌকা বেয়ে এপারের দিকে আসছে। দেখে তাকে পরিচিত মনে হচ্ছে, কিন্তু সে তো কোনো দিকে না তাকিয়ে ভরা নৌকা নিয়ে চলে যাচ্ছে। কৃষক তাকে গলা ছেড়ে ডাকে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ফিরাও তরী কুলেতে এসে। কৃষকের ডাকে কেউ একজন নৌকা নিয়ে আসতে থাকে তীরের দিকে। জানতে চায় কৃষক কোথায় যাবে। কৃষক বলেন, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। মাঝি এসে নৌকায় সাধ্যমতো ধান তোলে। এতক্ষণ কৃষক যে ধান নিয়ে নদীর তীরে পাড়াপাড়ে অপেক্ষা করছিলেন, তা সব নৌকায় তুললেন, কিন্তু কৃষককে নেওয়ার মতো জায়গা হলো না। কৃষক রয়ে গেলেন ধান খেতে, শূন্য নদীর তীরে। তার যা কিছু অর্জন ছিল তা নিয়ে গেল সোনার তরী। সোনার তরী কবিতায় ব্যাখ্যা দিতে গিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, মহাকাল প্রবাহিত হইয়া চলিয়া যাইতেছে, মানুষ তাহার কাছে নিজের সমস্ত কৃতকর্ম কীর্তি সমর্পণ করিতেছে, এবং মহাকাল সেই সমস্তই গ্রহণ করিয়া এক কাল হইতে অন্য কালে, এক দেশ হইতে অন্য দেশে বহন করিয়া লইয়া যাইতেছে, সেগুলোকে রক্ষা করিতেছে। কিন্তু যখন মানুষ মহাকালকে অনুরোধ করিল যে এখন আমারে লহ করুণা করে, তখন মানুষ নিজেই দেখিল যে ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মহাকাল মানুষের কর্মকীর্তি বহন করিয়া লইয়া যায়, রক্ষা করে, কিন্তু স্বয়ং কীর্তিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। হোমার, বাল্মীকি, ব্যাস, কালিদাস, শেক্সপিয়ার, নেপোলিয়ান, আলেকজান্ডার, প্রতাপ সিংহ প্রভৃতির কীর্তি কথা মহাকাল বহন করিয়া লইয়া চলিতেছে, কিন্তু সে সেই সব কীর্তিমানদের রক্ষা করে নাই। যিনি প্রথম অগ্নি আবিষ্কার করিয়াছিলেন, বস্ত্র বয়নের তাঁত ইত্যাদি আবিষ্কার করেছিলেন, তাহাদের নাম ইতিহাসে রক্ষা করে নাই, কিন্তু তাহাদের কীর্তি মহান সভ্যতার ইতিহাসে অমর হইয়া আছে। এখানে কবিতার উপমার সঙ্গে মানব জীবনের গভীর একটি মেলবন্ধন তৈরি করেছেন কবি। ধরা যাক, মানুষ সারা জীবন ধরে ফসল ফলাচ্ছে। তার জীবনের ক্ষেতটুকু একটা দ্বীপের মতো, চারদিকেই অব্যক্তের দ্বারা যে সে বেষ্টিত। যখন কাল ঘনিয়ে আসছে, তখন চারদিকে জল বেড়ে উঠছে, তখন আবার অব্যক্তের মধ্যে তার ওই চরটুকু তলিয়ে যাওয়ার সময় হলো। তার সমস্ত জীবনের কর্মের যা কিছু ফল, তা সে ওই সংসারের নৌকাতে বোঝাই করে দিতে পারে। সংসার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী সমস্তই নেয়, কিন্তু যখন মানুষ বলে এর সঙ্গে আমাকেও রাখো, তখন সংসার বলে তোমাকে নিয়ে আমার কি হবে? তোমার জীবনে ফসল যা কিছু রাখার সমস্তই রাখবো, কিন্তু তুমি তো রাখার যোগ্য নও। কবিতায় এই কবি মহাকালকেই সোনার তরী বলেছেন। মানুষের যাবতীয় কর্ম মহাকাল গ্রহণ করে, কিন্তু ক্রমেই কর্মের স্রোতটাকে ভুলে যায়। সোনার তরীও তাই করেছে। ধানগুলো থরে বিথরে সাজিয়ে নিয়েছে, কিন্তু ধানের কর্তাকে সে তুলে নিতে পারেনি, কারণ
কৃষককে নেওয়ার মতো জায়গা সোনার তরীতে ছিল না। এছাড়া এটা হতে পারে কবির ব্যক্তি জীবনেও আক্ষেপ। কবি দীর্ঘকাল কাব্য সাধনা করেছেন, এবার মহাকালের সোনার তরীতে কবির কবিতা তুলে দেওয়ার সময় এসেছে। কবিতার সাধনার সোনার ফসল মহাকালের হাতে সঁপে দিয়ে শূন্য হাতে বললেন, এখন আমার লৌহ করুণা করে। কালস্রোত কবির সোনার ধান অগ্র নৌকা বোঝাই করে নিয়ে গেল, কিন্তু কবির স্থানে সে নৌকা হলো না, কারণ কবির ভবিষ্যতের দিকে চেয়ে সোনার তরী মাঝি মহাকাল কবির সৃষ্টিকে গ্রহণ করলেন মাত্র। তিনি যেন কবিকে বলে গেলেন, তোমার জীবনে যা তুমি সঞ্চয় করেছো তাই তোমার জন্য যথেষ্ট নয়। তোমার জীবনে আরও অনেক বর্ষা বসন্ত আসবে, এখনো বহুল এই শূন্য নদীর তীরে বসে তোমাকে সোনার ফসল ফলাতে হবে। কবিতাটির রচনাকালে ফাল্গুন 1298 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি 1892 সাল। সোনার তরী কাব্যটি যখন রচিত হয় তখন কবির বয়স 30 থেকে 32 বছর। ভরা বসন্তে কবি ভরা বর্ষার কথা লিখেছেন, তাই সোনার তরী প্রসঙ্গে বলা যায় যে কবিতাটি সেই জাতের কবিতা যা মুক্তদার অন্তরের সামগ্রী, বাইরের সমস্ত কিছুকে আপনার সঙ্গে মিলিয়ে নেয়। রবীন্দ্রনাথের একটি চিঠির মাধ্যমে তার সোনার তরীর প্রসঙ্গে জানা যায়, সোনার তরী রচনাকালে তিনি ছিলেন শিলাইদহে পদ্মার মাঝে জমিদারি বটে। অথই পানি আকাশে কালো মেঘ, ওপারে গাছপালার ঘন ছায়ার মধ্যে গ্রামগুলো বর্ষায় পরিপূর্ণ পদ্ম খরস্রোতা বয়ে চলেছে। মাঝে মাঝে পাক খেয়ে ছুটেছে ফেনা। নদী অকালে পুল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে। কাঁচা ধানে বোঝাই চাষিদের ডিঙি নৌকা হু হু করে স্রোতের উপর দিয়ে ভেসে চলেছে। ভরা পদ্মার এই বদল দিনের ছবি সোনার তরী কবিতার অন্তরে প্রচ্ছন্ন ওত এবং তার ছন্দে প্রকাশিত। কবিতাটি মাত্রাবিন্দ ছন্দে রচিত। পূর্ণ পর্ব 8 মাত্রা ও অপূর্ণ পর্ব 5 মাত্রা। এটি একটি রূপক, সাংকেতিক, প্রতীক শ্রয়িক কবিতা।